সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল আলম, প্রভাষক যুক্তিবিদ্যা, পাগলাপীর স্কুল কলেজ, রংপুর সদর রংপুর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজ যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। প্রতিবর্তন আমাদ্যম অবরোহমানের একটি রূপ। অবরোহমান হওয়ায় এর আশ্রয়বাক্যটি সিদ্ধান্ত অপেক্ষা ব্যাপকতর হবে, আবার আমাদ্যম অনুমান হওয়ায় এর সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয়বাক্য থেকে মিশ্রিত হবে। আমি আবারও রিপিট করতেছি, প্রতিবর্তন আমাদ্যম অবরোহমানের একটি রূপ। আমাদ্যম অবরোহমান হওয়ায় এর আশ্রয়বাক্যটি সর্বদা সিদ্ধান্ত অপেক্ষা ব্যাপকতর হবে। আমাদ্যম অনুমান হওয়ায় এই সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রতিবর্তনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। প্রতিবর্তনের সংজ্ঞা। যে অমাধ্যম অবরোহ অনুমানের একটি আশ্রয় বাক্যে বিধির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধিও করে গুণের পরিবর্তন ঘটিয়ে অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত টানা হয় তাকে প্রতিবর্তন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিবর্তনের সংজ্ঞাটা আবারও রিপিট করতেছি, যে অমাধ্যম অবরোহমানের একটি আশ্রয় বাক্যের বিধির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধিও করে গুণের পরিবর্তন ঘটিয়ে অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় বা সিদ্ধান্ত টানা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে প্রতিবর্তিত বলে। তাহলে আমরা আরেকটা কথা কি বললাম, প্রতিবর্তনের প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে
প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে প্রতিবর্তিত বলে। আমি আবার বলতেছি, আমরা জানি প্রতিবর্তন, অমাধ্যম অনুমান, এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে আর একটা কি থাকবে, সিদ্ধান্ত থাকবে। এই প্রতিবর্তনের আশ্রয় বাক্যের একটা নাম আছে, এর নাম হচ্ছে প্রতিবর্তনীয়, এবং সিদ্ধান্তটির একটা নাম আছে, সেটা হচ্ছে প্রতিবর্তিত। যেমন কোনো মানুষ নয়, জড়, এটা একটি ই বাক্য। অতএব সকল মানুষ হয় অজড়। এখন হচ্ছে এটি হলো আশ্রয় বাক্য, এটা হলো সিদ্ধান্ত, কিন্তু প্রতিবর্তনে এই বাক্যটাকে আমরা বলি হচ্ছে আবর্তনীয়, আর এই বাক্যটাকে বলি আমরা হচ্ছে সিদ্ধান্ত। এটি হলো আশ্রয় বাক্য, এটি হলো সিদ্ধান্ত। তো আশ্রয় বাক্যটার একটা নাম আছে, সেই নাম কি দিলাম আমরা, প্রতিবর্তনীয়, আর সিদ্ধান্তের নাম হচ্ছে প্রতিবর্তিত। তাই এই যুক্তিটিতে আমরা যেটা বললাম, যুক্তিটিতে প্রথম বাক্যটি আশ্রয় বাক্য এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয় বাক্য বিধিয়ে বৃত্তপদকে সিদ্ধান্তের বিধিও করে গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। আমরা বলছি, আমরা যে উদাহরণটা দিলাম, কোনো মানুষ নয়, জড়, আমরা সিদ্ধান্ত নিলাম কি, সকল মানুষ হয় অজড়। প্রথম বাক্যটি হচ্ছে প্রতিবর্তনীয়, এর পরের বাক্যটি হচ্ছে প্রতিবর্তিত। এই যুক্তিটিতে আমরা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত প্রক্রিয়া, প্রথম বাক্যটি হচ্ছে আশ্রয় বাক্য এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয় বাক্যের বিধিয়ে বৃত্তপদকে, আশ্রয় বাক্যের বিধিয়ে বৃত্তপদকে সিদ্ধান্তে বিধিও করা হয়েছে, আবার কি করা হয়েছে, গুণের পরিবর্তন করা হয়েছে, অর্থ অপরিবর্তিত রাখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবর্তনের 4টি নিয়ম আছে। প্রতিবর্তনের 4টি নিয়ম আছে, যা নিম্নরূপ। প্রতিবর্তনের 4টি নিয়ম, যা নিম্ন রূপ। 1. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতে উদ্দেশ্য একই হবে। কি বললাম? প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই
হবে। প্রতিপত্ত নিয়ম 2 প্রতিপত্ত নিয়ে বিধির বিরুদ্ধ পদ হবে প্রতিপত্তিদের বিধিও পদ। কি বললাম? প্রতিপত্তনের 2 নম্বর নিয়মে বললাম প্রতিপত্তনীয়ের বিধির বিরুদ্ধ পদ হবে প্রতিপত্তিদের বিরুদ্ধ পদ। নাম্বার 3 প্রতিপত্ত নিয়ম এবং প্রতিপত্তিদের গুণ ভিন্ন হবে, কিন্তু অর্থ অপরিবর্তিত থাকে। নাম্বার 4 প্রতিপত্ত নিয়ম এবং প্রতিপত্তিদের পরিমাণ একই থাকে। অর্থাৎ প্রতিপত্ত নিয়ম যদি সার্বিক হয় প্রতিপত্তি তো সার্বিক হবে, প্রতিপত্তি নিয়ম যদি বিশেষ হয় প্রতিপত্তি নিয়ম বিশেষ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিপত্তনের 4টি নিয়ম আমরা বললাম। প্রতিপত্তনের 4টি নিয়ম প্রথম থেকে আবারও রিপিট করতেছি। আমরা প্রতিপত্ত নিয়ে এবং প্রতিপত্তিদের উদ্দেশ্য পদ একই হবে। প্রতিপত্ত নিয়ম বিধির বিরুদ্ধ পদ প্রতিপত্তিতে বৃদ্ধি হবে। প্রতিপত্ত নিয়ম এবং প্রতিপত্তিদের গুণ ভিন্ন হবে। প্রতিপত্ত নিয়ম যদি ইতিবাচক হয় প্রতিপত্ত নিয়ম প্রতিপত্তিতে নেতিবাচক হবে। প্রতিপত্ত নিয়ম যদি ইতিবাচক হয় প্রতিপত্ত নিয়ম প্রতিপত্তিতে নেতিবাচক হবে। আবার বলছি, প্রতিপত্ত নিয়ম 3 নম্বর নিয়ম প্রতিপত্ত নিয়ম এবং প্রতিপত্তির গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিপত্ত নিয়ম যদি ইতিবাচক হয় তাহলে প্রতিপত্তিত নেতিবাচক হবে। প্রতিপত্ত নিয়ম যদি নেতিবাচক হয় প্রতিপত্তিত ইতিবাচক হবে। 4 নম্বর নিয়ম প্রতিপত্ত নিয়ম এবং প্রতিপত্তিতে পরিমাণ অভিন্ন হবে। অর্থাৎ প্রতিপত্ত নিয়ম যদি সার্বিক হয় প্রতিপত্তিত সার্বিক হবে। এ পর্যায়ে আমরা প্রতিপত্তনের 4টি নিয়ম অনুসরণ করে এই
আইজ বাক্যের প্রতিবর্তন দেখানোর চেষ্টা করব। এ ই আই এবং ও যুক্তি বাক্যের প্রতিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রতিবর্তন নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে এই আই এবং ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করে দেখা। এই যুক্তি বাক্যের প্রতিবর্তন, এ যুক্তি বাক্যের প্রতিবর্তন। এ একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। নিয়মানুসারে এর প্রতিবর্তন হবে সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য। নিয়মানুসারে এর প্রতিবর্তন হবে সার্বিক নেতিবাচক যুক্তি বাক্যের, অর্থাৎ ই বাক্য। এ যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে করলে আবর্তনের কোন নিয়মের লঙ্ঘন করে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যুক্তি বাক্যের প্রতিবর্তন করে দেখাইলাম। এখন হচ্ছে এই যুক্তি বাক্যের একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। নিয়মানুসারে এর প্রতিবর্তন হবে সার্বিক নেতিবাচক যুক্তি বাক্যে, অর্থাৎ ই যুক্তি বাক্যে। এ যুক্তি বাক্যের প্রতিবর্তন ই যুক্তি বাক্যে করলে প্রতিবর্তনের কোন নিয়মের লঙ্ঘন করে না। যেমন সকল মানুষ হয় মরণশীল। অতএব কোন মানুষ নয় অমরণশীল। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি একটি এ যুক্তি বাক্য। এই কারণে এর প্রতিবর্তন করা হয়েছে ই যুক্তি বাক্য। এটি নাম প্রতিবর্তনীয় আর সিদ্ধান্তটির নাম প্রতিবর্তিত। এখন এ পর্যায়ে আমরা ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করে দেখার চেষ্টা করব। তার আগে এই যুক্তি বাক্যটি আবারও হচ্ছে আমরা রিপিট করার চেষ্টা করি।
এ যুক্তিবাক্যের প্রতিপত্তন, এ একটি সার্বিক ইতিবাচক যুক্তিবাক্য, তাই নিয়মানুসারে এর প্রতিপত্তন করতে হবে সার্বিক নেতিবাচক যুক্তিবাক্যে অর্থাৎ ই যুক্তিবাক্যে। এ যুক্তিবাক্যের প্রতিপত্তন ই যুক্তিবাক্যে করলে প্রতিপত্তনের নিয়মের কোনো লঙ্ঘন করে না। যেমন আমরা বললাম সকল মানুষ হয় মরণশীল প্রতিপত্তনীয়, কোনো মানুষ নয় অমানুষিক প্রতিবর্তিত। এ পর্যায়ে আমরা ই যুক্তিবাক্যের প্রতিপত্তন করে দেখার চেষ্টা করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। ই যুক্তি বাক্যের প্রতিপত্তন। ই একটি সার্বিক নেতিবাচক যুক্তিবাক্য। ই একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিপত্তন হবে সার্বিক ইতিবাচক যুক্তি যুক্তিবাক্য। অর্থাৎ এ যুক্তি বাক্য। আবার রিপিট করতেছি, ই যুক্তি বাক্যের প্রতিপত্তন। ই একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিপত্তন হবে সার্বিক ইতিবাচক যুক্তি বাক্যে অর্থাৎ এ যুক্তি বাক্যে। যেমন কোনো মানুষ নয় নিখুঁত, এটি একটি ই যুক্তি বাক্য। এর প্রতিপত্তন হবে এ যুক্তি বাক্য। তাহলে আমরা লিখব সব মানুষ হয় অনিখুঁত। আমরা উদাহরণটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা ই যুক্তি বাক্যের একটা উদাহরণ দিলাম, যেমন কোনো মানুষ নয় নিখুঁত, অতএব সব মানুষ হয় অনিখুঁত। ই একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য, এ কারণে এর প্রতিপত্তন হয়েছে সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। আমরা নিয়ম লক্ষ্য করেছিলাম যে প্রথমে আমরা বলছিলাম যে প্রতিপত্তনের উদ্দেশ্যপদ একই থাকবে। এখানে দেখো উদ্দেশ্যপদ একই আছে। 2 নম্বরে বলছিলাম প্রতিপত্তনীয় এবং প্রতিপত্তিতে গুণের পরিবর্তন হবে। প্রতিপত্তনীয় প্রতিপত্তিতে আমরা গুণের পরিবর্তন করেছি। 3 নম্বর নিয়মে আছে প্রতিপত্তনীয় প্রতিপত্তিতে পরিমাণ একই থাকে।
এখানে ই এক সার্বিক সার্বিক বাক্য, এও একটা সার্বিক বাক্য, তাই এই দুটি হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। এখানে পরিবর্তন আমরা কোনো পরিবর্তন করি নাই। আবার 4 নম্বর নিয়মে আছে প্রতিবর্তন নিয়ম, প্রতিপত্তিতে অর্থ অপরিবর্তিত থাকবে। আমরা অর্থ অপরিবর্তিত রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করে দেখার চেষ্টা করি। আই যুক্তি বাক্যের প্রতিবর্তন। আই একটি বিশেষ ইতিবাচক যুক্তি বাক্য। আই একটি বিশেষ ইতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিবর্তন হবে বিশেষ নেতিবাচক যুক্তি বাক্যে অর্থাৎ ও যুক্তি বাক্যে। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা। যেমন কিছু মানুষ হয় সৎ প্রতিবর্তনীয়। কিছু মানুষ হয় সৎ, এর প্রতিবর্তনীয় যদি আই হয় তাহলে হচ্ছে আমাদের হিসাব মতে বা সূত্র মতে এর প্রতিবর্তন হবে ও যুক্তি বাক্য। তাহলে আমরা এখানে উদ্দেশ্য ঠিকই রাখবো। কিছু মানুষ হয় আছে, আমরা নয় করব, নয় সৎ আছে, এখানে আমরা অসৎ প্রতিবর্তিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বললাম আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলাম আমরা। আই একটি বিশেষ ইতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিবর্তন হবে ও যুক্তি বাক্যে, অর্থাৎ বিশেষ নেতিবাচক যুক্তি বাক্যে। আমরা একটা উদাহরণ দিলাম, কিছু মানুষ হয় সৎ, এটা হচ্ছে প্রতিবর্তনীয়। আর এর আমরা সিদ্ধান্ত টানলাম যাতে কিছু মানুষ নয় অসৎ। এখানেও আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথম বাক্যটি এই বাক্যটি বিশেষ ইতিবাচক, সূত্র অনুযায়ী এর প্রতিবর্তন হবে বিশেষ নেতিবাচক যুক্তি বাক্য। ইতিবাচক আছে, নেতিবাচক হবে। আবার পরিমাণ যেহেতু অভিন্ন থাকবে, এটা বিশেষ বাক্য, এটা বিশেষ বাক্য। এখানে অর্থ অপরিবর্তিত থাকবে, আমরা অর্থ অপরিবর্তিত রেখেছি। তাহলে আমরা কি করলাম? আমরা গুণের পরিবর্তন করলাম, পরিমাণ অভিন্ন রাখলাম, অর্থ অপরিবর্তিত রাখলাম। আমাদের আই যুক্তি বাক্যের প্রতিবর্তন হয়ে গেছে। এখন আমরা আসবো ও যুক্তি বাক্যের প্রতিবর্তন। ও
যুক্তি বাক্যের প্রতিবর্তন। ও একটি বিশেষ নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিবর্তন করলে আমরা পাবো কোন বাক্য? আই বাক্য। ও একটি বিশেষ নেতিবাচক যুক্তি বাক্য, এর প্রতিবর্তন হবে হচ্ছে বিশেষ ইতিবাচক যুক্তি বাক্যে অথবা আই বাক্য। ও যুক্তি বাক্যে ও যুক্তি বাক্যের প্রতিবর্তন আই যুক্তি বাক্যে করলে প্রতিবর্তনের কোন নিয়মের উল্লঙ্ঘন করে না। আমরা এই পর্যায়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। উদাহরণটি তোমরা লক্ষ্য করো। কিছু ফল হয় সুন্দর, পথের কিছু ফল নয় অসুন্দর। আমাদের প্রথম বাক্যটি একটি বিশেষ ইতিবাচক যুক্তি বাক্য, এটার নাম হলো প্রতিবর্তনীয়। আই বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত, নাম হলো প্রতিবর্তিত। প্রথম বাক্যটি আই বাক্যটা বিশেষ নেতিবাচক যুক্তি বাক্য, তাই নিয়ম অনুসারে আর আমরা প্রতিবর্তন করেছি বিশেষ ইতিবাচক যুক্তি বাক্য। আমরা প্রথম বাক্যটি দেখলাম কিছু ফল নয় সুন্দর, অতএব কিছু ফল নয় অসুন্দর, কিছু ফল হয় অসুন্দর। এখানে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করলাম যে প্রথম বাক্যটি এটি বিশেষ নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর প্রতিবর্তন হয়েছে বিশেষ ইতিবাচক যুক্তি বাক্যে অর্থাৎ আই বাক্যে। শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি এই যুক্তি বাক্যের প্রতিবর্তন হবে ই যুক্তি বাক্যে, ই যুক্তি বাক্যের প্রতিবর্তন হবে এ যুক্তি বাক্যে, আই যুক্তি বাক্যের প্রতিবর্তন হবে ও যুক্তি বাক্যে, ও যুক্তি বাক্যের প্রতিবর্তন হবে আই যুক্তি বাক্যে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থেকো, খোদা হাফেজ।